বিহারী বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চাই যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। ঠকিয়াছি, কিন্তু বিবাহ না করিয়া ঠকা ভালো। বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল। মা, মারে, তুই আমার ঘরের বউ হলি না কেন রে? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। একদিন নববর্ষার মেঘাচ্ছন্ন সায়ানে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় এক কাছে জুঁই ফুলের গোড়ে মালা পরিয়া মহেন্দ্র মহা আনন্দে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে সবিস্ময় চকিত করবে বলিয়াই জুতার শব্দ করিল না। ঘরে উকিয়ে দিয়া দেখিল, পূব দিকের খোলা জানালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসে দীপ তখন নিবিয়া গেছে এবং আশা নিচের বিছানায় উপুর হয়ে পড়িয়া অব্যক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র ধূত পদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? বালিকা তখন দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গেছেন। মহেন্দ্র তখন রাগিয়া মনে করিল, গেলেন যদি এমন বাদল আর সন্ধ্যাটা মাটি করিয়া গেলেন। কিন্তু শেষকালে সমস্ত রাগ পড়িল তাহার মাতার ওপর। তিনি তো সকল অশান্তির মূল কারণ। মহেন্দ্র তখন কহিল, এরপরই শোরগোল বাঁধিয়া গেল। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন। ধীরে ধীরে মহেন্দ্রের কাছে আসিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। ২-৩ বার প্রশ্নের পর উত্তর করিল, কাকির কাছে যাইতেছি। রাজলক্ষ্মী তখন কহিলেন, না বাবা না, তোদের কোথাও যাইতে হইবে না, আমি তোর কাকিকে আনিয়া দিতেছি। এই বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোরহাত করিয়া কহিলেন, প্রসন্ন হও মেজবউ, আমাকে মাপ করো। অন্নপূর্ণা শশব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ে ধুলা লইয়া কাতর স্বরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে আমি তাই করিব। তুমি চলিয়া আসিয়াছ বলিয়াই তো আমার ছেলে বউ ঘর ছাড়িয়া যাইতে উপক্রম করিয়াছে। বলিতে বলিতে তিনি কাঁদিয়া ফেলিলেন। দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন, তখনও বৃষ্টি পড়িতেছে। বাড়ি ফিরিয়া আসিয়া অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে যখন গেলেন, তখন আশা রোদন অনেকটা কমিয়া গিয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলা সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, কি রে চুনি, তুই কি আমাকে ঘরেও থাকতে দিবি নে আর বাইরেও থাকতে দিবি নে? আমার কি কোথাও শান্তি নাই? আশালতা তখন মৃগীর মতো চমকে উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়াই কহিল, কেন কাকি, চুনি তোমার কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষেরা তো বেহাইয়াপনা দেখিতে পারি না বলিয়াই চলিয়া গিয়েছিলাম। আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনলি পোড়ামুখী? মা খুড়ি যে এত বিঘ্ন হইতে পারেন তাহা মহেন্দ্র জীবনে এই প্রথম জানিল। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন, বাছা, তুমি একবার মহিনকে বলো তো, অনেকদিন দেশে যাই নাই, আমি বারাসতে যাইতে চাই। বিহারী কহিল, অনেকদিন যান নাই যখন আর না যাওয়াই ভালো। তবে ঠিক আছে, আমি মহিনদাকে বলিয়া দেখি, কিন্তু সে যে কিছুতে রাজি হইবে তা বোধ হয় না। মহেন্দ্রকে বিহারী সকল কথাই বলিল। মহেন্দ্র তখন কহিল, হ্যাঁ, তা জন্মস্থান দেখিতে ইচ্ছা হয় বটে, কিন্তু বেশি দিন মা সেখানে না থাকাই ভালো। কেননা বর্ষার সময় তো জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজে সম্মতি দিল দেখিয়াই বিহারী অতি বিরক্ত হইল। সে কহিল,
হ্যাঁ, তা মা কি সেখানে একলা যাইবেন? কে তাহাকে দেখিবে? বৌঠানকে সঙ্গে পাঠাইয়া দাও না। এই বলিয়াই বিহারী একটু হাসিল। বিহারীকে তখন ভৎসনা করিয়া মহেন্দ্র বলিল, আজ্ঞে না, তা বুঝি পারি না। এই নিয়ে কথা আর অধিক হইল না। তবে এমন করিয়াই বিহারী আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশাও তাহার উপরে অতি বিরক্ত হইয়া যায়। সত্যই রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক হইয়াছিলেন বটে, কিন্তু এত শীঘ্র যে তিনি যাইতে পারিবেন এ তাহার আশা ছিল না। রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে অনেক প্রভেদ আছে। সে হইল মন্ত্র জানা ডাইনি, আর আমি তো হইলাম শুধুমাত্র মা, কাজে আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণা ভিতরকার কথা বুঝিলেন। তিনি তখন মহেন্দ্রকে বলিলেন, দিদি চলিয়া গেলে আমিও থাকিতে পারিব না। মহেন্দ্র তখন রাজলক্ষ্মীকে কহিল, শুনিতেছ মা, তুমি গেলে কাকিও চাইবেন, তা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী তখন জর্জরিত হইয়া কহিলেন, তুমি চাইবে মেজবউ? এও কি কখনো হইতে পারে নাকি? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার তো থাকা চাই চাই। এরপর রাজলক্ষ্মী আর বিলম্ব সইল না। পরদিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার প্রস্তুত হইলেন। মহেন্দ্র যে তাহাকে দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারীর বা আর কাহারও সন্দেহ ছিল না। কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার বা দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী তখন কহিল, মহিন্দা, তুমি যে এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আজ্ঞে না, মানে আমার আবার কালেজের। বিহারী সকল কথা বুঝিয়া কহিল, আচ্ছা, তুমি থাকো, তবে মাকে আমি পৌঁছাইয়া দিয়ে আসিব। মহেন্দ্র তখন মনে মনে রাগ করিল। বিরলে আশাকে কহিল, বিহারী বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চাই যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। শেষ বেশ অন্নপূর্ণাকে বাড়িতে থাকিতে হইল। অনেক লজ্জায় ক্ষোভে বিরক্ত হইয়া তিনি থাকিতে বাধ্য হইলেন। তবে কাকিমার এই রূপ দেখিয়া অত্যন্ত মনে মনে রাগ করিল মহেন্দ্র এবং আশালতা। রাজলক্ষ্মী জন্মভূমিতে পৌঁছলেন। বিহারী তাহাকে পৌঁছাইয়া দিয়া চলিয়া আসিবেই বলিয়াছিল, কিন্তু সেখানকার অবস্থা দেখিয়া সে ফিরিতে পারিল না। রাজলক্ষ্মীর পৈতৃক বাড়িতে দুটি একটি অতি বৃদ্ধা বিধবা বাঁচিয়াছিলেন মাত্র। চারিদিকে ঘন জঙ্গল, বাঁশবন, পুকুর, সবুজ বর্ণ। এই সকল দেখিয়াই বিহারী কহিল, সত্যই মা, এ তোমার জন্মভূমি বটে, স্বর্গাদপি গড়িয়সী, কিন্তু কোনো মতে বলিতে পারি না কলিকাতায় চলো। এখানে তোমাকে পরিত্যাগ করিয়া গেলে আমার অধর্ম হইবে। রাজলক্ষ্মীর প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময় বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। এখানে বলা দরকার, বিনোদিনীর পরিচয় প্রথমেই দেওয়া হইয়াছে। একসময় বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের বিবাহ ঠিক করিয়াছিলেন রাজলক্ষ্মী, কিন্তু তাহা হয় নাই। তখন বিনোদিনীর সঙ্গে তিনি তার জন্মভূমির দুঃসম্পর্কের একজনের সাথে বিবাহ দিয়াছিলেন, কিন্তু সেও কিছুদিন হইতেই মারা গিয়াছিল। আর তারপর হইতেই বিনোদিনী জঙ্গলের মধ্যে একটিমাত্র উদ্যানলতার মতো নিরানন্দ পল্লীর মধ্যে জীবনযাপন করিতেছিল। অদ্য সেই অনাথা আসিয়া তাহার রাজলক্ষ্মী পিসিমাকে ভক্তিভরে প্রণাম করিল এবং তাহার সেবায় আত্মসমর্পণ করিয়া দিল। সত্যই সেবা ইহাকেই বলে। মুহূর্তের জন্য আলস্য নাই। কেমন পরিপাটি করিয়া কাজ, সুন্দর রান্না বান্না, সুন্দর কথাবার্তা। রাজলক্ষ্মী যখন বলেন, বেশ মা, বেলা হইল যে, তুমি দুটি খাওগে যাও, কিন্তু সে কি আর শোনে।
পাখা করিয়া পিসিমাকে ঘুম না পাড়াইয়া সে ওঠে না। রাজলক্ষ্মী তখন আবার বলেন, এমন করিলে যে মা তোমার অসুখ করিবে। বিনোদিনী নিজের প্রতি নিরুৎসাহ তাচ্ছিল্য প্রকাশ করিয়া বলে, আমাদের দুঃখের শরীরে কি আর অসুখ করে গো পিসিমা? আহা, কতদিন পরে জন্মভূমিতে তুমি আসিয়াছ, এখানে কি আছে, কি দিয়া তোমাকে আদর করিব? অন্যদিকে বিহারী 2 দিনেই পাড়ার কর্তা হইয়া উঠিল। কেহ তার কাছে রোগের ঔষধ, কেহ বা মকদ্দমার পরামর্শ লইতে আসে, কেহ বা নিজের ছেলেকে বড় আপিসে কাজ জুটাইয়া দেবার জন্য তাহাকে ধরে। আবার বৃদ্ধদের তাসপাশার জগতে সেও এক প্রকার জায়গা করিয়া লইয়াছে। কেহ তাহাকে দূর মনে করিত না, সকলেই তাহাকে সম্মান করিত। বিহারী প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়া রাখিয়াছে এবং তাহার গদির এক ধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছিয়া রাখিয়াছে। গ্রন্থাবলীর ভেতরের মলাটে মেইলি অথচ পাকা অক্ষরে বিনোদিনীর নাম লেখা। বিহারী কখনো কামনো এই বিনোদিনীকে নিয়ে প্রশংসাবাদ করিলে রাজলক্ষ্মী তখন বলিত, এই মেয়েকেই কিনা তোরা অগ্রাহ্য করিলি বাবা? বিহারী তখন হাসিয়া কহিত, তা কি ভালো করি নাই মা, ঠকিয়াছি, কিন্তু বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল। রাজলক্ষ্মী কেবলই মনে করিতেন, আহা, এই মেয়েই তো আমার বধূ হইতে পারিত, কেন হইল না? রাজলক্ষ্মী কলিকাতায় ফিরিবার প্রসঙ্গ মাত্র উত্থাপন করিলেই বিনোদিনীর চোখ ছলছল করিয়া উঠিত। সে বলিত, কেন পিসিমা, 2 দিনের জন্য কেন এলে তবে? যখন তোমাকে জানতাম না, দিন তো এরকম করিয়া কাটিত, এখন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব আমি? রাজলক্ষ্মী তখন মনের আবেগে বলিয়া ফেলিতেন, মা, মারে, তুই আমার ঘরের বউ হলি না কেন রে? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। সে কথা শুনিয়াই বিনোদিনী কোনো ছুতায় লজ্জায় সেখান হইতে উঠিয়া পড়িত। কিন্তু রাজলক্ষ্মী কলিকাতা হইতে তাহার পুত্রের কাছ থেকে একটা পত্রের অপেক্ষায় ছিল। তাহার মহিন জন্মের পর হইতে কোনো দিন এতদিন মাকে ছাড়িয়া থাকে নাই। অবশেষে বিহারী মহেন্দ্রের চিঠি পাইল। মহেন্দ্র লিখিয়াছে, মা বোধ হয় অনেকদিন পরে জন্মভূমিতে গিয়া বেশ সুখেই আছেন। বিহারী রাজলক্ষ্মীকে এই চিঠিখানা পড়িয়া শোনাইতেছিল, কিন্তু এতটুকু পড়িয়া সে চুপ করিয়া গেল। তখন রাজলক্ষ্মী বলিলেন, ও বিহারী, বলছি আর কিছু লেখে নাই? পড়ো না বাছা। বিহারী কহিল, তারপর আর কিছুই নাই মা। এই বলিয়াই চিঠিখানা মুঠার মধ্যে দলিত করিয়া একটা বহির মধ্যে পড়িয়া ঘরের এক কোণে দপ করিয়া ফেলিয়া দিল। রাজলক্ষ্মী কি আর স্থির থাকিতে পারেন? নিশ্চয়ই মহিন মার উপর রাগ করিয়া এমন কিছু লিখিয়াছে যে বিহারী তাহাকে পড়িয়া শোনাইতে চাহে না। তিনি মহেন্দ্রকে ক্ষমা করিলেন। তিনি মনে মনে কহিলেন, আহা, বউ লইয়া মহিন সুখে আছে, সুখে থাক, যেমন করিয়া হোক সে সুখী হোক, বউকে লইয়া আমি তাহাকে আর কোনো কষ্ট দিব না। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিতে লাগিলেন, যাও বাবা বিহারী, তুমি স্নান করো গে। বিহারী কিন্তু কিছুতে চাইতে চাহে না। তখন রাজলক্ষ্মী আবার বলিলেন, না বাছা, তুমি স্নান করিতে যাও। অবশেষে বিহারী বাহির হইবা মাত্রই রাজলক্ষ্মী তাড়াতাড়ি করিয়া চিঠিখানা বাহির করিয়া লইলেন। বিনোদিনীর হাতে চিঠিখানা দিয়া তিনি কহিলেন, দেখো তোমা, মহিন বিহারীকে কি লিখিয়াছেন। বিনোদিনী পড়িয়া শুনাইতে লাগিল, মহেন্দ্র প্রথমটা মার কথা লিখিয়াছে, কিন্তু সে অতি অল্পই। বিহারী যতটুকু শুনিয়াছিল তার অধিক নহে। তারপরেই আসার কথা,
মহেন্দ্র যে রঙ্গরসে মাতাল হইয়া লিখিয়া আছে, বিনোদিনী তা একটু পড়িয়াই লজ্জিত হইয়া থামিয়া পড়িল। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া রহিলেন, তারপরে বলিলেন, থাক মা, থাক। এই বলিয়া রাজলক্ষ্মী চিঠিখানা ফেরত না লইয়াই তিনি চলিয়া গেলেন। বিনোদিনী তখন সেই চিঠিখানা লইয়া ঘরে ঢুকিল, ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া বিছানার ওপর বসিয়া পড়িতে লাগিল। চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল সে তাহাই জানে, তবে চিঠিখানি যে তাহার ভালো লাগিয়াছে তা বেশ বোঝা গেল। এইদিকে মহেন্দ্রের সেই চিঠিখানা বিহারী আর খুঁজিয়া পাইল না। সেদিন মধ্যাহ্নেই হঠাৎই অন্নপূর্ণা আসিয়া উপস্থিত হইল। দুঃসংবাদের আশা করিয়া রাজলক্ষ্মীর বুকটা কাঁপিয়া উঠিল। তিনি তখনই প্রশ্ন করিলেন, কি হইয়াছে মেজবউ? কিছু খারাপ সংবাদ আছে? না দিদি, কলিকাতার খবর সবই ভালো। তবে তুমি এখন অসময়ে যে? অন্নপূর্ণা তখন কহিলেন, আজ্ঞে দিদি, তোমার ঘরকন্যার ভার তুমিই লও। আমার আর সংসারে মন নাই। আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি। তোমাকে প্রণাম করিতে আসিয়াছিলাম। জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। আর তোমার বউ ছেলে মানুষ, তাকে মাপ করিও। বিহারী তখনই খবর পাইয়াই গদাই খসে চণ্ডী মণ্ডপ হইতে ছুটিয়া আসিল, অন্নপূর্ণাকে আসিয়াই প্রণাম করিল, কহিল, কেন কাকিমা, সে কি হয়? আমাদের তুমি নির্মম হইয়া ফেলিয়া যাইবে? অন্নপূর্ণা অশ্রুকে দমন করিয়া কহিলেন, না বাবা, আমাকে আর ফেরাইবার চেষ্টা করিস নে। বিহারী, তোরা তবে সুখে থাক, আমার জন্য কিছুই আটকাইবে না। অন্নপূর্ণা বিহারীর হাতে এক জোড়া বালা দিয়া বলিলেন, এই যে, এই নাও বাবা, এই বালা জোড়া তুমি রাখো। বৌমা যখন আসিবে, আমার আশীর্বাদ দিয়া তাহাকে পরাইয়া দিও। বিহারী বালাজোড়া মাথায় ঠেকাইয়া অশ্রু সংবরণ করিতে পাশের ঘরে চলিয়া গেল। বিদায়কালে অন্নপূর্ণা কহিলেন, বাবা বিহারী, আমার মহিনার আশালতাকে দেখো বাবা। তাহার পরে রাজলক্ষ্মীর হাতে একখানি কাগজ দিয়া বলিলেন, এই যে দিদি, এই নাও। আমার শ্বশুরের নামে আমার যা সম্পত্তি আছে, আমি তা মহেন্দ্রকে দানপত্রে লিখিয়া দিলাম। আমাকে কেবল মাসে মাসে 15টি করিয়া টাকা পাঠাইয়া দিও। এই বলিয়া ভূতলে পড়িয়া রাজলক্ষ্মীর পদধূলি মাথায় লইয়া তিনি বিদায় লইয়া তীর্থদেশের পক্ষে যাত্রা করিলেন। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।